হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা ডক্টর স্টোন অ্যানিমের এপিসোড 9 এক্সপ্লেন করব। আর গাইস, আপনারা আজকের এপিসোডের নতুন এক চরিত্রকে দেখতে পাবেন যে দেখতে ভিলেনের মতো হলেও আপাতত সেনকুর পক্ষেই কাজ করবে। যদি আপনাদের এই এক্সপ্লেন ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন। আর হ্যাঁ গাইস, চাইলে আপনি এই ভিডিওটা শেয়ারও করতে পারেন আপনার বন্ধু বান্ধবদের কাছে যারা এই ধরনের এক্সপ্লেনেশন ভিডিও পছন্দ করে। আর আপনি যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া ডক্টর স্টোন অ্যানিমের প্লেলিস্টটি চেক করতে পারেন। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এপিসোড। আমরা শুরুতেই দেখতে পাই জঙ্গলের ভেতর থেকে কেউ গ্রামের দিকে হেঁটে আসছে, আর সেনকু গ্রামবাসীদের জন্য ফক্সটেল মিলিটারি রামান নিয়ে এসেছে, আর সে তার প্রফেশনাল স্কিল দিয়ে রামান তৈরি করছে। সেনকু বলে, সায়েন্সের এই অসাধারণ ডিশের মাধ্যমে স্টিল বানানোর জন্য যথাযথ ম্যান পাওয়ার আমি সংগ্রহ করতে পারবো। আপনাদের সামনে পেশ করা হলো এক বোল ফক্সটেল মিলেট রামেন। এরপর জ্ঞানের নামের ওই মোটা ছেলেটা রামান খেয়ে অনেক খুশি হয়ে যায়। সে বলে, এটা কত সফট, আবার খেতেও অনেক সুস্বাদু। একটা মেয়ে বলে, পেটু জ্ঞানী এটা খেয়ে এত মজা পেয়েছে, তাহলে হয়তো এটা আসলেই মজাদার। এরপর তো একটি ছোট্ট মেয়ে ওই খাবারের ঘ্রাণ নিয়েই অনেক খুশি হয়ে যায়। তখন সাফায়া সেনকুর কাছে গিয়ে বলে, তুমি কি ওই ছেলে যে এই সুস্বাদু খাবারটা তৈরি করেছে? তোমার নামই তো সেনকু, তাই না? আর তোমার কেমন মেয়ে পছন্দ? সেনকু বলে, এমন মেয়ে যে ভাটার ভেতরে অনেক অনেক অক্সিজেন পাম্প করতে পারবে। তখন কোহাকু বলে, দেখেছো সে কত বড় সুযোগবাদী? তুমি নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝো না, আমি কি ঠিক বলেছি না? সেনকু। তখন ক্রোন কিন্ডোজিন্ডোর কাছেও রামান নিয়ে আসে। ক্রোন বলে, কিন্ডোজিন্ডো, তোমরাও এই খাবারটা খেয়ে দেখো কত সুস্বাদু হয়েছে। তখন জিন্ডো তো রামান দেখে রামানের উপর উবুড়াইয়া পড়ে। তবে কিন্ডো তাকে ধরে রাখে আর বলে, আমরা জাদু দিয়ে তৈরি এই খাবার কখনোই খাবো না, আর পাহারাদারদের কাজ করার সময় খাবার খাওয়া তো কখনোই উচিত নয়, বুঝলে? নিয়ম তো নিয়মই। ক্রোন বলে, ও তাই নাকি? তুমি খাবার খেতে পারবে না, তবে স্বর্ণের বর্ষা ঠিকই নিতে পারবে। জিন্দ্র বলে, হ্যাঁ একদম ঠিক বলেছ। সিন চেঞ্জ হয় গ্রাম প্রধানের দিকে। তার কাছে একজন এসে বলছে, গ্রাম প্রধান, আমি শুনেছি আপনার মেয়ে কোহাকু পুরো গ্রামবাসীকে খাবার খাওয়াচ্ছে। গ্রাম প্রধান বলে, কি বললে? ওই লোকটি বলে, তো আমরাও কি ওই জায়গায় যাব? গ্রাম প্রধান বলে, কোথায় যাবে? সে বলে, খাবার খাওয়ার জন্য। গ্রাম প্রধান বলে, ওই খাবার খেতে আমরা কেন যাব? তখন রুরি ভাবে, কোহাকু, তুমি আসলে ওই ভিনদেশির সাথে মিলে করছোটা কি? সিনচেনজয় সেনকুর দিকে সুইকা বলছে, সবাইকেই তো খাবার দিয়েছি, এখন বুঝতে পারছি না কাকে খাবার দিয়েছি কাকে দেইনি। কোহাকু বলে, মনে হয় তোমার ট্রিকটা কাজ করে গেছে, পুরো গ্রামই এখন এখানে খাবার খেতে এসেছে। সেনকু বলে, কোনো সমস্যা নেই, যে যত বেশি খাবে আমি তাকে দিয়ে তত বেশি কাজ করাবো। কোহাকু বলে, তুমি তোমার মুখ আবার ভিলেনের মতো করেছো, তাই না সেনকু? তখনই একজন বলে, এটা খাওয়ার পর আরো একটা জিনিস খেতে ইচ্ছে করছে, যেমন কোলা। সেনকু বলে, কি কোলা? আর কোহাকু ওই মানুষটির দিকে তাকিয়ে বলে, সেনকু, সে কি তোমার সাথে? সেনকু বলে, না তো। তখন তো কিন্ডোজিন্ডো রামেন নিয়ে লাফালাফি করছিল। কোহাকু বলে, কিন্ডোজিন্ডো, তোমরা কি 1 মিনিটের জন্য থামবে? আমি তোমাকে শেষবারের মতো বলছি। তখনই তারা তিনজন ওই লোকটিকে ঘিরে ধরে। কোহাকু বলে, আমাকে সত্যি করে বলবে, তুমি কি ওই লম্বা চুলওয়ালা লোকটির সঙ্গী? তখন ওই লোকটি হাসি দিয়ে বলে, হ্যাঁ, তবে তোমার মতো এক সুন্দরীর হাতে মরতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনে হচ্ছে তুমি আমাকে অন্য কেউ মনে করছো। আমি লম্বা চুলওয়ালা কাউকেই চিনি না। সত্যি বলতে আমি জাগার পর এই জঙ্গলে এদিক ওদিক শুধু ঘুরে বেড়াচ্ছি। সেনকু বলে, আমি জানতাম, আমি তোমার চেহারা কোথাও না কোথাও তো দেখেছি। তুমি জেন আসাগেরি, তাই না? কোহাকু বলে, সে তোমার বন্ধু? সেনকু বলে, না, কখনোই না। সে এমন এক ম্যাজিশিয়ান যে সবসময় উল্টাপাল্টা সাইকোলজিক্যাল বই লেখে। জেনাসাগিরি বলে, তার মানে তুমি আমার বই পড়েছ? তবে তুমি এটাকে উল্টাপাল্টা বলেছ, এটা শুনে খারাপ লাগলো। তুমি আমাকে একজন মেন্টালিস্ট বলতে পারো। দেখো, তোমাদের কাছ থেকে এই রামানটা নেওয়ার জন্য আমি অনেক দুঃখিত। দয়া করে তাই তোমরা তোমাদের অস্ত্রটা নামাবে? আমি কিন্তু ভয়ে থরথর কাঁপছি, আমার হাত থেকে আবার এই সুস্বাদু রামানটা পড়ে না যায়। তখনই জিন্দ্র তার বর্ষা ছেড়ে ওই রামানের ওপর ছাপিয়ে পড়ে। জিন্দ্র বলে, তোমার রামানটা আমাকে দিয়ে দাও, আমি ধরি। কোয়াকু বলে, সে কি সব আজে বাজে কথা বলছে? জেনাসাগিরি বলে, আমি খাবারের জন্য জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম, তখনই রামানের এই চেনা জানা ঘ্রাণ পেয়ে এখানে চলে আসি। কোয়াকু বলে, তাকে দেখে তো মনে হচ্ছে না সে ভয় পেয়ে আছে, সে খুব সহজেই যে কাউকে তার কথার জালে ফাঁসাতে পারে। জেনাসাগিরি বলে, আরে এখানকার ব্যবস্থাপনা যে এত কঠিন, তার উপর আবার এটা একেবারে ফালতু আর অদ্ভুত। সেনকু বলে, বুঝলাম, তুমি বলেছ আর আমি মানলাম, তবে এখানে ফ্রিতে কিছু দেওয়া হয় না, যেই এই রামান খাবে তাকে কাজ করতেই হবে। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি যারা যারা খাবার খেয়েছে তারা ওই ভাটার মধ্যে একটা যন্ত্রের মাধ্যমে বাতাস দিচ্ছে। ক্রোন বলে, আমরা বাতাস উৎপাদনের পদ্ধতি আপগ্রেড করে দিয়েছি, আয়রন তৈরির ভাটা লেভেল 2। কোহাকু বলে, আমরা যদি এই কাজটা পর্যায়ক্রমে একজনের পর আরেকজন করতে থাকি তাহলে এটা খুব দ্রুতই হয়ে যাবে। তখন সেনকু একটু জেন আসাগিরিকে লাড়া দেয়। সেনকু বলে, জেন আসাগিরি, তাইজু আর ইউজুরিহা কোথায়? তখন তো কাজ করতে করতে জেন আসাগিরির হাওয়া টাইট।
জেনাসাগিরি বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তুমি ভাবছো আমি কাজ করতে করতে অনেক বিজি হয়ে গেছি তাই তোমাকে সবকিছু বলে দেব। একটা কথা তুমি জেনে রাখো, একজন মেন্টালিস্টকে এত সহজে কথার ফাঁদে ফেলা যায় না। তবে তুমি চিন্তা করো না, তাইজুর কাছে অফুরন্ত শক্তির এক উৎস রয়েছে, আর তুমি এটা জানো, তাই না সেনকু? তখনই কুয়াকু এসে বলে, সে অবশ্যই ওই লম্বা চুলওয়ালা লোকটার সঙ্গী। একে মেরে ফেলবো নাকি? সেনকু বলে, থামো বোকামি একটা। সেনকু বলে, জেন আসাগিরি, তুমি জানতে আমি তোমার কাছ থেকে আসল সত্যটা জানার চেষ্টা করছিলাম, তাহলে তুমি হঠাৎ করে এটা মেনে নিলে কেন? তুমি আসলে সুকাসার সাথে? জেন আসাগিরি বলে, কারণ আমি বুঝে গেছি গাড়ির চাকা ঘুরে গেছে। এরপর সেনকু গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়, আর জেন আসাগিরি সেনকুকে দেখে ভাবে সে আসলে কি ভাবছে। তখন তাদের ভাবনা চিন্তা করতে করতে একটা পর্যায়ে তারা ওই আয়রন পাউডারকে গলাতে সক্ষম হয়। এরপর ওই গলিত লোহাকে একটা খোদাই করা কাঠের মধ্যে ঢালে। জেন আসাগিরি বলে, আমার তো শুধু ছোট্ট একটা কাজ, আমাকে শুধু এটা কনফার্ম করতে হবে যে তুমি মরে গেছো, সুকাসা সেনকু বেঁচে আছে। আমি যদি তাকে গিয়ে এমনটা বলে দিতাম তাহলে তুমি বিপদে পড়ে যেতে। আসল প্ল্যান তো এটাই ছিল, তবে তুমি যেহেতু আয়রন তৈরি করতে সফল হয়েছো তার মানে তোমার জয় নিশ্চিত। তখন আমরা দেখি তারা আয়রন তৈরি করে ফেলেছে, আর এই আয়রন দেখে ক্রোন আর কুয়াকু তো অনেক খুশি। জেনাসাগিরি বলে, আমি তো শুধু একটা প্রাচীন গ্রাম পেয়েছি, সেনকু তো অনেক আগেই মরে গেছে। তুমি হয়তো জানো না এই ছোট ছোট খবরই তোমার অনেক বড় উপকার করতে পারে। সেনকু বলে, হ্যাঁ যদি তুমি এমনটা করো তাহলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। জেনাসাগিরি বলে, আমি তোমার কোনো উপকার করছি না, আমি এই দুনিয়ার সবচেয়ে স্বার্থপর মানুষ। আমি তো চাই সব ওয়াইফুমেরা আমার চারপাশে সবসময় ঘুর ঘুর করুক, তুমি মরো অথবা সুকাসা মরুক, এতে আমার কিছুই যায় আসে না। আমি তো জিতবই, এর জন্য আমাকে যাকেই মারতে হোক না কেন। তবে আমি এই সিদ্ধান্তটা নিতে পারছি না আমার জন্য কার জয়টা বেশি ভালো হবে, সায়েন্স কিংডমের নাকি সুকাসার কিংডমের। আমার শুধু এই বিষয়টাই আগ্রহ আছে। এই পাশে সব সায়েন্সের চমৎকার বিষয়বস্তু, রামেন আর অনেক অনেক কিছু রয়েছে, তবে সত্যি বলতে অনেক বেশি কাজ করা লাগবে। অন্যদিকে সুকাসার কিংডমে কোনো সায়েন্স নেই, আর খাবারও খুব সাধারণ, তবে কাজ করা অনেক সহজ। এরপর আমি মেয়েদের পুতুলে জীবন দিয়ে আমি অনেক মজা করতে পারবো। সুইকা বলে, এই মজা আবার কি? জেনাসাগিরি বলে, সরি পিচ্ছি, এসব বিষয় বাচ্চাদের জানা একদমই উচিত নয়। সুইকা বলে, আমার তো মনে হয় ওইসবের থেকে রামানি সবচেয়ে ভালো। জেনাসাগিরি বলে, এটা ভালো তো ঠিকই, তবে আজকের মতো গরমের দিনে এটা কম ভালো। আমার তো মনে হয় এর থেকে ভালো হবে সুকাসার সাথে থাকা। কোহাকু বলে, জেনাসাগিরি আমার কথা শোনো, তোমার মতো লুচু টাইপের স্বার্থপর লোকের জায়গা হয় কবরে না হয় কারাগারে। জেনাসাগিরি বলে, ওমা আমি তো ভয় পেয়ে গেছি। সেনকু বলে, না, আমরা যদি তাকে ফিরে যেতে না দেই তাহলে সুকাসা নিজেই এখানে এসে পড়বে, আর আমরা কিছুই করতে পারবো না। তুমি জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করো, তুমি যখন দেখবে আমরা আমাদের চমৎকার আয়রন দিয়ে কি তৈরি করতে যাচ্ছি তখন তুমি নিজেই আমাদের সায়েন্স কিংডমে যুক্ত হয়ে যাবে। জেনাসাগিরি বলে, তাই নাকি? তুমি এমন কি তৈরি করবে? তুমি ওইটা দিয়ে একটা তলোয়ার তৈরি করবে নাকি? সেনকু বলে, একটা জেনারেটর। এই কথা শুনে জেনাসাগিরি টাসকি খেয়ে যায়। তখন জেনাসাগিরি কাঁপতে কাঁপতে বলে, তোমার কি মাথা ঠিক আছে? এখানে এটা তৈরি করা অসম্ভব। এরপর সেনকু ক্রোনের শেডে গিয়ে বলে, হেই, তোমার কাছে তো কপারও আছে। ক্রোন বলে, এটা অনেক সুন্দর, আমি এটা ভাঙতে চাই না। সেনকু বলে, আমরা এটা দিয়ে কপারের ওয়্যার তৈরি করতে পারবো। ক্রোন বলে, সে তো আমার কথায় পাত্তাই দিচ্ছে না, এখন শুধু অপেক্ষা করতে হবে ঠাডা পড়ার জন্য, বিদ্যুৎ চমকানোর জন্য। তখনই আকাশ কালো মেঘে ছেয়ে যায় আর বিদ্যুৎ চমকাতে শুরু করে। গ্রামের লোকেরা বলছে, সবাই ভিতরে যাও, আকাশ গর্জন শুরু করেছে, কারো উপর পড়লে বাঁচতে পারবে না। মহিলা আর শিশুরা ভিতরে যাও দ্রুত। সুইকে বলছে, আরে আকাশ তো গর্জন করছে। খোয়াকু বলে, হ্যাঁ এটা ঝড়ের সময়, এই সময় প্রায় ঘন ঘন বৃষ্টি হয়। ক্রোন বলে, আরে বাহ, আমাদের কপাল তো খুইলা গেছে। সেনকু বলে, আরে না গাধা, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না, আমরা এখন পর্যন্ত কোনো প্রস্তুতিই নেইনি। জেনাসাগিরি বলে, তুমি আবার একটা বিদ্যুৎ চমকানোর জেনারেটর তৈরি করবে না তো? সেনকু বলে, এমন কিছুই হয় না। জেনাসাগিরি বলে, তা তো আমি জানি। সেনকু বলে, ম্যাগনেট, আমার কাছে যদি ম্যাগনেট থাকে তাহলে আমরা জেনারেটর তৈরি করতে পারবো। সুইকা বলে, আমাদের কাছে এখনো একটা আয়রন ধরার পাথর রয়েছে। সেনকু বলে, এত ছোট ম্যাগনেট দিয়ে কিছুই হবে না, আমরা একটা আয়রন রড দিয়ে বিদ্যুৎকে বন্দি করব। এরপর সায়েন্সের সাহায্যে তৈরি করব একটা হাই পাওয়ার ম্যাগনেট। আমি তো চেয়েছিলাম অনেকগুলো আয়রন রড লাগাতে, তবে আমরা এই সুযোগকে হাতছাড়া করতে পারি না। আমাদেরকে ইমিডিয়েটলি সব সেট আপ করতে হবে, আমাদেরকে বিদ্যুৎ গতিতে কাজ করতে হবে। দ্রুত কপারটা গলিয়ে ফেলো। কোহাকুর ঘাড়ে ল্যাকের প্রলেপ রয়েছে, গ্রামে কোথাও তো ল্যাক হবেই, কেউ গিয়ে ল্যাক নিয়ে আসো। তখন সুইকা তরমুজ হয়ে ল্যাক নিয়ে আসে। সুইকা বলে, এই যে ল্যাক আমি নিয়ে এসেছি। সেনকু বলে, ল্যাক অনেক ভালো একটা ইনসুলেটর, এখন আয়রনের ওপর এর প্রলেপ দাও।
তো গাইস, এই ল্যাক এটা এমন এক ধরনের পদার্থ যাকে আমরা বাংলায় গালাও বলতে পারি। এটা আসলে তড়িৎচুম্বকীয় তৈরি করতে অথবা বিদ্যুৎকে বন্দী করার ক্ষেত্রে লোহার উপর অতিরিক্ত প্রলেপ হিসেবে ব্যবহার করা হয়, যেন বিদ্যুৎ একই দিকে প্রবাহিত হয় অথবা বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে বেরিয়ে না যেতে পারে। তখন জিনাসাগিরি বলে, তোমরা এটা কি করছো? এরপর সেনকু ঝুলন্ত ব্রিজের একটা কাঠ খুলে নিয়ে আসে। এটা দেখে জিনরো বলে, হেই, তুমি পুলের কাঠ দিয়ে কি করছো? এই বিষয়টা একটা ছোট্ট মেয়ে দেখে ওই স্থান থেকে দৌড়ে চলে যায়। কোহাকু বলে, আমি এই কাঠের উপর চ্যানেল তৈরি করে ফেলেছি। সেনকু বলে, এখন এই কপারকে চ্যানেলের লাইন বরাবর ঢেলে দাও। এরপর এই কপারকে আয়রনের উপর পেঁচিয়ে নিতে হবে। তখন ওই ছোট্ট মেয়েটি দৌড়তে দৌড়তে গিয়ে সবাইকে বলে, সবাই শোনো, ওই ভিনদেশি আমাদের ব্রিজ ভেঙে ফেলছে। তখন ওই পালোয়ানের মতো দেখতে লোকটা বলে, অবশেষে সে তার আসল রূপ দেখিয়েই দিল। তার পাশে থাকা একজন বলে, আমার তো মনে হয় তাদের ওই ম্যাজিকের জন্যই আকাশ আমাদের উপর গর্জন করে উঠেছে। আর একজন বলে, ঠিক বলেছ। তখন ওই পালোয়ানের মতো লোকটি বলে, চিন্তা করো না, আমি তাকে শেষ করে ফেলবো। তো গাইস, এই পালোয়ানের মতো লোকটির নাম হলো ম্যাগমা। তখন ম্যাগমা এবং তার সাথীদের ওই ব্রিজের ওপর থেকে আসতে দেখে কুরন বলে, এ কি, ম্যাগমা এসে পড়েছে। কোহাকু বলে, সে কথা বোঝার মতো লোক নয়, তার সাথে আমাদের লড়াই করতেই হবে। সেনকু বলে, আমরা যদি এখন গ্রামের বিরুদ্ধে যাই তাহলে আমাদের হার নিশ্চিত। এখন আমরা কি করব? তখন জেনাসাগিরি বলে, মনে হচ্ছে এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমি লড়াইয়ের মধ্যে পড়তে চাই না। সুইকা, তুমি আমাকে কিছু ফুল এনে দিতে পারবে? আমরা এই লড়াই জিতবো ফুল দিয়ে। এরপর জেনাসাগিরি ফুল নিয়ে ম্যাগমার কাছে আসে। সে ম্যাগমার সামনে পাগলের মতো অঙ্গভঙ্গি করে। তখন ম্যাগমার সাথে থাকা লোকেরা বলে, মনে হচ্ছে সে পাগল হয়ে গেছে, ফুল দিয়ে লড়াই করতে এসেছে। ম্যাগমা বলে, আচ্ছা, তুমি কি সেই লোক যার কারণে আকাশ গর্জন করে উঠেছে? জেনাসাগিরি বলে, না, বিষয়টা সম্পূর্ণ উল্টো। আমি তো আসলে ম্যাজিক দিয়ে আকাশের গর্জন একেবারে ভ্যানিশ করে দেব। ম্যাগমা বলে, কি বলছো এসব? তোমার এসব বাজে বাজে কথা বন্ধ করো। জেনাসাগিরি বলে, ঠিক এইভাবে। তখন ম্যাগমা আর তার সঙ্গীরা দেখে জেনাসাগিরির হাতে থাকা ফুলগুলো ভ্যানিশ হয়ে গেছে। এটা দেখে তো তারা অবাক হয়ে যায়। ম্যাগমা বলে, ফুলগুলো আমাদের চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে গেল কিভাবে? তখন তো কোহাকু আর সেনকু দেখে ফুলগুলো তার হাতের পেছনে। কোহাকু বলে, তারা কি ওই ফুলগুলো আসলেই দেখতে পাচ্ছে না? সেনকু বলে, এটা একটা ট্রিক যাকে বলে ব্যাকবাম। ম্যাজিশিয়ানরা ফুল, পাতা ইত্যাদি জিনিসপত্রের সাথে এগুলো করে থাকে। অনেক ভালো করেছো ধোকাবাজ ম্যাজিশিয়ান। তখন আকাশে অনেক জোরে বিদ্যুৎ চমকালে ম্যাগমার চেলাপেলা এটা দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। তবে ম্যাগমা ভয় পেলেও এটা সে বুঝতে দেয় না, সেও ওই জায়গা থেকে চলে যায়। এরপর সেনকু বলে, আমি জানি এটা পুরোপুরি অসম্ভব নয়। নাসার বাসলিউস নামের এক বৃদ্ধ লোক আকাশের বিদ্যুৎ চমকানোকে ব্যবহার করে ম্যাগনেট তৈরিতে পুরোপুরি সফল হয়েছিল। তখন ওই বিজ্ঞানী বাসলিউসলি বলে, বাসলিউসলি। এরপর আমরা দেখি সেনকু ওই পাহাড়ের উপর উঠে আসে, আর ওই পাস্টের সিনটা দেখানো হয় যেখানে ক্রোম একটি ম্যাগনেট দেখিয়ে বলছিল, আমি এটা ওই চ্যাপ্টা পাহাড়ের উপর পেয়েছি যেটা মাঝখান থেকে একটু অন্যরকম হয়ে গিয়েছিল। সেনকু বলে, ক্রোম, এটা তোমার 10 বছরের অনুসন্ধানের ফল। ক্রোম বলে, ঠিক বলেছ, এটা আসলেই চমৎকার, তাই না? সেনকু বলে, হ্যাঁ, আমরা এসে পড়েছি ওই চ্যাপ্টা পাহাড়ের ওপর। ক্রোম বলে, বিদ্যুৎ চমকানোর জন্য এটাই সবচেয়ে সঠিক জায়গা, এর থেকে ভালো জায়গা আর হতেই পারে না। এরপর সেনকু বলে, দ্রুত লাইটনিং রডটা এখানে বসাও। এটা কিন্ডো জিনরো দূর থেকে এসে দেখে। জিনরো বলে, তারা কি কোনো টাওয়ার তৈরি করছে? আমারও সাহায্য করতে ইচ্ছে করছে। কিন্ডো বলে, জিনরো, তোমার তো শুধু একটা রূপালী বর্ষা প্রয়োজন, তাই না? আমাদের কাজ শুধু তাদের উপর নজর রাখা, নিয়ম তো নিয়মই। তখনই আকাশে অনেক বিদ্যুৎ চমকাতে শুরু করে। সেনকু বলে, মেঘ ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। ক্রোন বলে, কি একটা অবস্থা, ভালো করে একটা টাওয়ার বানানোর সময় আমাদের হাতে নেই, আর আমাদের যতটা সম্ভব এটাকে উঁচু করে বানাতে হবে। কোহাকু বলে, যদি আমরা এখানে বড় কোনো একটা লাঠির সাথে বেঁধে এখানে গেঁথে রাখতে পারতাম। তখনই কোহাকুর চোখে কিংরোর বর্ষা পড়ে যায়। তখন তো কিংরো এটা বুঝে যায়। কিংরো বলে, না না না, বর্ষা ছাড়া যে কোনো কিছু নাও। তখন জিনরো তার কাছ থেকে বর্ষাটা জোর করে নিয়ে নেয়। সেই বর্ষার সাথে লাইটনিং রডটা বেঁধে কোহাকু ওই জায়গায় ওইটা কূপে রাখে। ঠিক ওই সময় ওই জায়গায় বিদ্যুৎ চমকে ওঠে, আর কোহাকু তখন কোনো মতে ওই জায়গা থেকে সরে যায়। তখন কিংরো তো হতাশ। কিংরো বলে, আমার বর্ষাটারে খায় দিল রে। এরপর বিদ্যুৎ ওই লাইটনিং রডের উপর এসে পড়লে সেনকু এটা দেখে বলে, আর এভাবেই বন্দি করা হয় বিদ্যুৎকে। তখন জেনাসাগিরি হাসে আর বলে, তুমি কি ভাবছো সেনকু? এই পাথরের দুনিয়ায় কাজ করার মতো কিছুই নেই। তখন সেনকু এটার দিকে এগিয়ে যায়। জেনাসাগিরি বলে, তুমি কি আসলে ওইটা? এরপর সেনকু ওই ম্যাগনেটটা নিজের হাত দিয়ে ধরে, আর আকাশ প্রায় পরিষ্কার হয়ে যায়। তখন সেনকু বলে, ইলেকট্রিসিটি এখন আমার হাতের মুঠোয়, এখন হবে আসল খেলা। তখন ক্রোন চিৎকার করে বলে, অবশেষে আমরা জেনারেটর তৈরি করার জন্য ম্যাগনেট পেয়ে গেছি। এরপর কিংরো তার বর্ষার কাছে এসে আফসোস করতে শুরু করে।
আসলে ওই বিদ্যুতের ঝলকানিতে তার বর্ষা পুড়ে ছাই হয়ে যায়। তখন জিনরো তাকে পচানোর চেষ্টা করে। জিনরো বলে, আহারে বর্ষাটা পুড়ে গেল রে। কুহাকু বলে, তোমাকে এর জন্য আমাকে মাফ করতেই হবে কিংরো, কারণ এটা করাটা জরুরি ছিল। সুইকা বলে, আমার বিশ্বাস যে সেনকু তোমার জন্য আরেকটা বর্ষা তৈরি করে দেবে। জিনরো বলে, আরে শোনো, তোমার বর্ষাটা যেন কোথায়? ওই সোনালি বর্ষাটা তোমার জন্য তৈরি করা হয়েছিল, আর তুমি আমাকে ওইটা স্পর্শও করতে দাওনি। এমনটা কেউ করে? তখনই কিংরো জিনরোর মাথায় কতগুলো ঠুয়া দিয়ে ওই স্থান থেকে চলে যায়। এরপর সিন চেঞ্জ হয়। কুহাকু বলে, আয় হা সেনকু, ম্যাগনেট তো লাগে না, আমরা মনে হয় ম্যাগনেট তৈরি করতে ব্যর্থ হয়েছি। তখন তো সেনকু ভাবে, ওরে নাটক। সেনকু বলে, তুমি ম্যাগনেট দুইটাকে উল্টা ধরেছ। এরপর একটি ম্যাগনেটকে উল্টে দেওয়ার সাথে সাথে একটা আরেকটার সাথে আষ্টাপৃষ্টে লেগে যায়। তখন সুইকা বলে, এগুলো কত শক্তিশালী। ক্রোন বলে, তার মানে আমরা এখন ওই ইলেকট্রিসিটি নামের জিনিসটা তৈরি করতে পারবো। এরপর একটা পরিকল্পনা দেখানো হয় কিভাবে ওই ইলেকট্রিসিটি তৈরি করতে হবে। জেনাসাগিরি বলে, সেনকো তুমি আমাকে এটা বলো, তুমি কি একটা থার্মাল জেনারেটর তৈরি করবে নাকি একটা উইন্ড টারবাইন? এখন আবার এটা বলো না যে তুমি নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করবে, তাইলে আমি সারপ্রাইজে ঠেলায় বেহুশ হয়ে যাবো। সেনকো বলে, মাসেল পাওয়ার জেনারেটর। জেনাসাগিরি বলে, আমার আগেই বোঝা উচিত ছিল। সিন চেঞ্জ হয়, আমরা দেখি সেনকুর মুখ ফুলে গেছে। সেনকো বলে, প্রথমে ওই কপারকে পিটিয়ে পিটিয়ে চ্যাপটা করো, এরপর ওইটা গোলাকারে কাটো। ক্রোন বলে, আমি এখন ওইটার সাথে এটাকে অনেক জোরে জোরে ঘষতে থাকবো। এটা ওই শক্তিশালী পাথরটা যেটা আমি তোমাকে বলেছিলাম। সেনকু বলে, ডায়মন্ডের পর দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী মিনারেল। তুমি আসলে একজন এক্সপার্ট ক্রোম। এরপর সুইকা আর কুহাকু মিলে ওই কপারের গোলকটাকে আরো অ্যাকুরেট করার চেষ্টা করে। সেনকু বলে, আমি কপার ওয়ারে ফসফরিক অ্যাসিডের প্রলেপ দেওয়ার চিন্তা করেছিলাম, তবে ল্যাক লাগালেও কাজ হয়ে যাবে। তখন জেনাসাগিরি বলে, আমি কতক্ষণ ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো। সেনকু বলে, কি? জেনাসাগিরি বলে, তুমি অনেকক্ষণ ধরে মুখ ফুলিয়ে কথা বলছো কেন? সেনকু বলে, আমার আসলে ল্যাকে অ্যালার্জি। এরপর সিন চেঞ্জ হয়। সেনকু বলে, এটা হলো সায়েন্সের কিংডমের স্পেশাল ডুয়েল হুইল হ্যান্ড ক্র্যান জেনারেটর। তখন আমরা ওই জেনারেটরটা দেখতে পাই। কুহাকু বলে, আমাদের দুইটা ডিস্ককে একসাথে ঘোরাতে হবে, এটা অনেক কঠিন হতে চলেছে। সুইকা বলে, এর জন্য দুইজন লোক প্রয়োজন। ক্রোন বলে, শোনো, দুইটাকেই আমাদের একই সাথে ঘোরাতে হবে, না হলে ভেঙে যাবে। সেনকু বলে, হ্যাঁ ঠিক বলেছ, যদি এমন দুইটা লোক পেয়ে যেতাম যাদের ঘোরানোর ভারসাম্য ঠিক একই রকম হবে, আর ওই দুইজন যদি অনেক ফাস্ট কাজও করতে পারতো। এরপর আমরা দেখি তারা সবাই কিন্ডো জিনোর কাছে এসেছে। ক্রোন বলে, শোনো, আমরা তোমাদের দুইজনকে আমাদের চমৎকার এক সায়েন্সের মেশিন দেখাতে চাই। তখন কিংরো বলে, আমি কেন আসবো? কুহাকো বলে, তুমি আমাদের উপর এখনো গোসা করে আছো, তাই না কিংরো? তোমার রাগটা আসলে কোন বিষয়ের ওপর? সেনকু বলে, আমি বুঝতে পেরেছি যে সে আসলে তার সোনালী বর্ষা হারিয়ে অনেক দুঃখ পেয়েছে। এরপর জেনাসাগিরি তাদের সামনে গিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে বলে, আরে ইলেকট্রিসিটি অনেক চমৎকার একটা জিনিস। আমাদের ম্যাজিকের দুনিয়ায় সব ধরনের অসাধারণ মেশিন তো ইলেকট্রিসিটির মাধ্যমেই চলে। ইলেকট্রিসিটি দিয়ে আমরা সোনা রূপার বর্ষা তৈরিও করতে পারবো, আবার ঠিকও করতে পারবো। আমি কি ঠিক বলেছি না সেনকু? তখন সেনকু এসে কানে কানে বলে, ইলেকট্রো কোডিং করা এতটাও সহজ নয়, তুমি এর সম্পূর্ণ পদ্ধতি কি জানো? জেনাসাগিরি বলে, যদিও আমি এসব কিছুই জানি না। কুহাকু বলে, জেনাসাগিরি তুমি কি জানো, তোমার কথায় তাদের কিছুই যায় আসে না। তখন আমরা দেখি তারা দুইটাই আসলে পইটা যায়। সিন চেঞ্জ হয়, তারা দুজনে ওই হুইল ঘোরাতে শুরু করে। কুহাকু বলে, এই দুই ভাইয়ের মতো তালে তাল মিলিয়ে আর কেউ এই কাজটা করতেই পারবে না। সেনকু বলে, এখন কিংরো জিংরো আমাদের সাথে যুক্ত হওয়ায় আমাদের সায়েন্স কিংডম একটা আকার ধারণ করতে পেরেছে। তখন জেনাসাগিরি বলে, তারা কি আসলে ইলেকট্রিসিটি তৈরি করছে? এরপর সেনকু জেনাসাগিরিকে একটা পাতা দেখিয়ে বলে, এটা বাষ্পে পোড়ানো একটা ব্যাম্বু স্ট্রিং। এরপর সেনকু ক্রোনের শেডের উপর উঠে আসে। কুহাকু বলে, এটাকে উঁচু স্থানে রাখাটা কি জরুরি? সেনকু বলে, না, এটা যেখানেই রাখি না কেন কিছুই যায় আসে না, তবে উপরে রাখলে খারাপ হয় না। তখন একটা বিষয় ভেবে জেনাসাগিরি চমকে যায়। সে বলে, সেনকু যেটা লাগাচ্ছে এটা তো জাপানিজ ব্যাম্বু ইউজ করে তৈরি করা একটা এডিসিন লাইট বাল্ব। সুইকা বলে, একটা এডিসিন লাইট বাল্ব? সেনকু বলে, ক্রোম তুমি কি রাতকে ভয় পাও? ক্রোম বলে, হ্যাঁ, সবকিছু অন্ধকার হয়ে যায়, তবে তুমি এটা কেন জিজ্ঞেস করছো? সেনকু বলে, আমার চোখে কোনো অন্ধকার ছিল না। এডিসিন তার ঝকঝকে লাইট বাল্ব দিয়ে অন্ধকারের অস্তিত্বকে বিলীন করে দিয়েছিল, আর ওই আলোতে 24 ঘন্টায় শহর ঝকঝকে থাকতো। সায়েন্সের কারণেই মানব প্রজাতি রাতকেও জয় করতে পেরেছে। এই 3700 বছরে প্রথমবারের মতো রাতের অন্ধকার সরে যাবে, আর এটাই হলো সায়েন্সের চমক। তখন আমরা মহাকাশ থেকেও পৃথিবীতে জাপানের উপর এক বিন্দু আলো দেখতে পাই। এরপর আমরা দেখি সেনকু বিদ্যুতের মাধ্যমে প্রথমবারের মতো বৈদ্যুতিক বাতি জ্বালাতে পেরেছে। এটা দেখে সবাই চমকে যায়। ওই পুরো অঞ্চলেই এই বাতির আলো ছড়িয়ে পড়ে। তখন পশু পাখিরাও এসে ভিড় করে ওই রাতের আলো দেখার জন্য। আর কুয়াকু, সুইকা, জেনাসাগিরি, ক্রোন তারা তো ভাবছে এটা সায়েন্সের আবার কোন নতুন চমক। আর জেনাসাগিরি ওই আলোর দিকে এক নজরে তাকিয়েই থাকে। আর এই বাল্বের আলো গ্রামের ভেতর থেকেও দেখা যাচ্ছিল।
এটা দেখে তারা তো সবাই অবাক। আর এর চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড পিসফুল মিউজিকের কারণে এই সিনটা আরো চমৎকার লাগছিল। ও সরি, কপিরাইট ইস্যুর কারণে হয়তো আপনাদের এই সিনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনাতে পারবো না, বাট এটা আসলেই অসাম ছিল। আর এত চমৎকার একটা মুহূর্ত দিয়েই এই এপিসোডের সমাপ্তি হয়। তো গাইস, আজ এ পর্যন্তই ছিল। এই ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ রইল, এই ভিডিওতে কমপক্ষে 50টি কমেন্ট করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।